তা অনেক লম্বা, 20-30 জন মানুষের সমান শক্তি। ওর একটা দুর্বলতা ছিল, সেটা হচ্ছে ওর কান এখানে তো থাকে মানুষের। ওর হচ্ছে কানের উপর দিয়ে, আমাদের যে কানের ভেতরে হচ্ছে ইয়ার ড্রাম থাকে, কানের পর্দা, সেটা ওর বাইরে দিয়েছিল। বাইরে দিয়ে থাকার কারণে কি হইতো, যখন লোকজন চেঁচামেচি করতো, আড্ডাবাজি গান করতো, তখন ওর এই শব্দটা সহ্য হতো না। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি ভালো আছো। তোমাদের এই বইটি কিনতে বলেছিলাম, যারা কিনে ফেলেছো তারা তো বেশ ভালো। আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড। আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড অর্থাৎ ইংরেজি যে সাহিত্যের যুগ, সময়টা, তার একেবারে শুরুর দিককার ঘটনা, সূচনার দিকের ঘটনা। তখন সাহিত্য কেমন ছিল, কোন ধরনের সাহিত্য ছিল, সেগুলোর বিষয়বস্তু কী ছিল, এবং সেগুলো লিখেছে কারা। তো আমাদের এই সমস্ত বইয়ে বা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যত বই আছে, সেখানে কিন্তু বিস্তারিত লেখা নেই। এগুলো বিস্তারিত জানতে হলে তোমাকে অন্যান্য রেফারেন্স বই পড়তে হবে। তো আশা করা যায় যে আমি এই ভিডিওতে যে ইনফরমেশনসগুলো দেবো, সেগুলো তোমাদের মোর দ্যান এনাফ। শুধু এই ভিডিওটা দেখে আমি তারপরে বলবো যে থাকবে না। অবশ্যই আমার যে পরবর্তী এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ ফার্স্ট এই চ্যাপ্টার থেকে যে ব্রড কোয়েশ্চেন এবং শর্ট কোয়েশ্চেনগুলো যে রিডিং পড়া থাকবে, তোমাদের লাইন বাই লাইন দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আমি সেই ভিডিওগুলোতে। তোমরা কিন্তু অবশ্যই ওই ভিডিওগুলো দেখবে। ওকে, তো আমাদের এইজের নাম ছিল হচ্ছে আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড। এগুলো অনেকে সময়কাল জানতে চায়। সময়কাল জানা এত জরুরি কিনা জানি না। 450 বিসি থেকে শুরু করে, বিসি না, এডি বলতে আসলে এডি দরকার নেই, তোমাদের ঝামেলা হবে। অর্থাৎ 450 সাল থেকে শুরু করে 1060-63 সাল, এগুলো এত জরুরি না। আর প্রত্যেকটা এজ মনে রাখার একটা কৌশল আছে, আমি সেটা অন্য একটা ভিডিওতে শিখিয়ে দেবো। আমরা এই ভিডিওতে জাস্ট দেখবো হচ্ছে আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ডের মূল বিষয়বস্তুগুলো কী ছিল। তো এই সময় আসলে এতই আগেকার সময়, 450 সালের কথা, তার মানে কত বছর আগে? 1,500 বছর আগে। তো ওই সময় যে টেক্সটগুলো লেখা হয়েছিল বা যে বইগুলো লেখা হয়েছিল, সেই বইগুলোর লেখক কে ছিল এগুলো অনেকেই জানা নেই, বেশিরভাগ লেখকই জানা নেই। যেমন আমি এখানে অনেকগুলো টেক্সটের নাম লিখেছি। তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য বিওল্ফ, দ্য ওয়ান্ডারার, দ্য সিফেয়ারার, ড্রিম অফ দ্য রুট। এই একটারও লেখকের নামই জানা নেই। এগুলোকে বলা হয় অ্যানোনিমাস রাইটিং। এখন তোমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বিওল্ফ। এটার উচ্চারণ যদিও আমরা বা টিচাররা বিউল্ফ বলে থাকি, বিউল্ফ, আসলে এটার সঠিক উচ্চারণ হচ্ছে বেওয়ুলফ, যেটা একটা বললেই হয় মানুষের নাম প্লাস একটা মহাকাব্যের নাম। তো আমরা মূলত আলোচনা করব হচ্ছে বেওয়ুলফ নিয়ে। এটা কি ছিল, কি মানে মূলত আর্লি এজ নিয়ে কথা বলতে গেলে এটাই চলে আসে, এবং আমরা বাকি টেক্সট নিয়ে একটুখানি আলোচনা করবো। তো প্রথমে আমরা এখান থেকে শুরু করি। বেওয়ুলফ একটা বইয়ের নাম। কিসের বই ছিল সেটা? সেটা ছিল একটা মহাকাব্য, এপিক পোয়েট্রি, লং ন্যারেটিভ পোয়েম, এপিক পোয়েম, রিটেন বাই কে যে লিখছে এটা কেউ জানে না, অ্যানোনিমাস রাইটার, অর্থাৎ আননোন রাইটার। হ্যাঁ, এখন এই বেওয়ুলফের যে স্টোরিটা, তার হিরোর নামও ছিল বেওয়ুলফ। ইভেন হিরোর নাম করেই এই মহাকাব্যটা লেখা হয়েছে। এখন মহাকাব্যটার স্টোরি কেমন ছিল আমি সংক্ষেপে স্টোরি বলে দিচ্ছি। আসলে এই সম্পর্কে বলতে গেলে, আর্লি ইংলিশ নিয়ে বলতে গেলে কয়েক ঘন্টার লম্বা ক্লাস হয়ে যাবে, দরকার নেই এত বড় ক্লাস। এখন বড় হওয়া আস্তে আস্তে জানতে পারবে। তো দেখো, বেওয়ুলফ ছিল একজন হিরো। তো উনি একজন রাজার কাছে চলে আসে। উনাকে মূলত একজন রাজা, সব আমরা যখন কোয়েশ্চেন পড়বো বা ডিটেলস জানতে পারবো। রদগার, উনি কি করে, বেওয়ুলফকে ইনভাইট করেছিল অনেকদিন আগে, যে আমাদের মিড হল হচ্ছে যেখানে মদ টদ খেয়ে সব রাজারা তাদের থেন বলতে হচ্ছে তাদের অন্যান্য জমিদার, ইংলিশে বলা হয় থেন আর কি। জমিদার বলতে ল্যান্ডলর্ড আর কি। রাজ্যের যে ছোট ছোট অঞ্চলের যারা দায়িত্বে থাকে তাদেরকে বলা হয় থেন, বলা হয় লর্ড বলা হয়। তো রাজা তাদের লর্ড এবং যত সমস্ত হান্টার্স আছে, ওয়ারিয়র আছে, সবাইদের নিয়ে মিড হলে কি করতো, আনন্দ ফুর্তি করতো। আনন্দ ফুর্তি করার সময় কি হইতো, আনন্দ ফুর্তি করার সময় হঠাৎ করে একটা দৈত্য আসতো, মনস্টার নাম কি ছিল, গ্রেন্ডেল। প্রশ্ন পড়ার সময় আমরা সব এগুলো বিস্তারিত, আমরা গ্রেন্ডেল, GRENDEL, গ্রেন্ডেল নামক একজন দৈত্য চলে আসতো। দৈত্য চলে এসে কি করতো, ওই রাজার আশেপাশের লোক যারা সব চিল্লাচিল্লি আড্ডাবাজি করতো, তাদের 2-1 হাত ছিঁড়ে ফেলতো, একজনের মাথা ছিঁড়ে খেয়ে ফেলতো। ঠিক আছে, খুবই নৃশংসভাবে মেরে টেরে চলে যেত। কেন মেরে চলে যেত? গ্রেন্ডেল ছিল একজন মনস্টার। এর উচ্চতা অনেক লম্বা, 20-30 জন মানুষের সমান শক্তি। ওর একটা দুর্বলতা ছিল, সেটা হচ্ছে ওর কান এখানে তো থাকে মানুষের। ওর হচ্ছে কানের উপর দিয়ে, আমাদের যে কানের ভেতরে হচ্ছে ইয়ার ড্রাম থাকে, কানের পর্দা, সেটা ওর বাইরে দিয়েছিল। বাইরে দিয়ে থাকার কারণে কি হইতো,
যখন লোকজন চেঁচামেচি করতো, আড্ডাবাজি গান করতো, তখন ওর এই শব্দটা সহ্য হতো না, তো এসে শব্দ বন্ধের জন্য সবাইকে মারধর করতো। তো এইভাবে দিনের পর দিন চলতে থাকে। আমাদের বিউলফের যে মূল কিং, যাকে নিয়ে গল্প, সেই কিং করে বিউলফকে ইনভাইট করে যে তুমি আমাদের এলাকায় চলে আসো। এসে কি করো, সে যেহেতু বিউলফ যেহেতু একজন হিরো ছিল, ওয়ারিয়র, বড় যোদ্ধা, তাকে ইনভাইট করে যে এসে এই গ্রেন্ডেলকে মারতে হবে। তো বিউলফ আসে, আসার সময় সে সমুদ্রের উপর দিয়ে জাহাজ নিয়ে আসার কথা, সে জাহাজে আসে না, আসে হচ্ছে সে আর তার এক বন্ধু ছিল, দুইজন মিলে সাঁতরায় আসে। আসার সময় কয়েকটা 6-7টা সি মনস্টারকে মেরে ফেলে। এই গল্পটুকুরও সুন্দর একটা কারণ আছে মুভির মতো, মানে এখানে দেখানো হয় যে আসলে মানে এই ঘটনাটুকু দেখানো হয় না বা ওরকম বর্ণনা দেওয়া হয় না। বিউলফ যখন এসে রাজার সামনে দাঁড়ায়, তখন অন্য একজন বলে যে ও তো সমুদ্রে তার বন্ধুর কাছেই পরাজিত হতে যাচ্ছিল। তখন বিউলফ নিজের ঘটনা বলে, না, এটা মিথ্যা কথা, বরং আমি আর আমার বন্ধু হচ্ছে ইচ্ছা করেই সাঁতার প্রতিযোগিতা দিয়ে আসতেছিলাম, সমুদ্র সাঁতরায় পার হয়ে আসার চেষ্টা করছিলাম, যাতে কি হয় নিজেদের দক্ষতা পরীক্ষা করতে পারে, এবং মাঝখানে যখন সি মনস্টার আসে তখন বন্ধুকে ভাসিয়ে নিয়ে যায় দূরে, এবং বিউলফ ওইগুলাকে মেরে চলে আসে। অর্থাৎ বোঝায় যে ও বিউলফ ক্যান সার্ভাইভ ইন ওয়াটার টু, ইন সি টু, সমুদ্রের মধ্যেও সে সার্ভাইভ করতে পারে। কেন দেখায়, কারণ পরবর্তী মিশনে সে হচ্ছে সমুদ্রে বা পানির মধ্যে গিয়ে যুদ্ধ করবে। তো আমাদের প্রথম মিশনের কথা, অর্থাৎ রাজার কাছে যখন বিউলফ আসে, রাজা তাকে বলে যে আমাদের মিড হলে এই ঘটনা ঘটলে গ্রেন্ডেল এসে আমাদের সবাইকে পিটান দেয় না, মেরে ফেলে। তখন বিউলফ বলে ঠিক আছে, মিড হল খুলে দেন, সেই মদ খাওয়ার আড্ডার জায়গা। তখন বলে যে মিড হল তো খোলা যাবে না। বিউলফ বলে আমাকে আপনি ট্রাস্ট করতে পারেন। তারপর মিড হল খুলে দেয়, সবাই মিলে আড্ডাবাজি করে, এবং যথারীতি কে চলে আসে, গ্রেন্ডেল চলে আসে। গ্রেন্ডেল চলে এসে মারতে যাবে, 2-3 জনে মেরেও ফেলে। তখন বিউলফ তাকে গিয়ে ধরে ফেলে, হাত এখানে ধরে ফেলে। অনেকক্ষণ ধরে প্রথমে আগে খেয়াল করে যে গ্রেন্ডেলকে কিভাবে আক্রমণ করা যায়। উনি একটু চালাক মানুষ, যোদ্ধা মানুষ, টের পায় যে ওর কানের বাইরে দিয়ে পর্দা শব্দ করে, প্রথমে শব্দ শেখে ও দুর্বল হয়ে যায়। তখন ওকে ধরে এমন মারে, ওখানে বইয়ের লাইনটা লেখা ছিল এরকম, বিউলফ টিয়ার অফ হিজ হ্যান্ড ফ্রম হিজ শোল্ডার সকেট। গ্রেন্ডেলের হাত, এটাকে বলা হয় শোল্ডার সকেট, এখান থেকে টেনে ছিঁড়ে খুলে ফেলে দরজা দিয়ে, চাপ দিয়ে, মিড হলের যে বড় দরজা। তারপর বিউলফের হাতটা ছিঁড়ে যায়, ও আস্তে আস্তে দৌড়ায়, তখন পালায়ে চলে যায় গ্রেন্ডেল তার মায়ের কাছে চলে যায়। মা কোথায় থাকে, এটা সমুদ্র না, তোমার কি বলে, সমুদ্রের যে উপকূল টাইপের একটা বড় লেক হবে আসলে, লেকের ওখানে থাকে সে, একজন সি মনস্টার তার মা। তো বিউলফ ওখানে চলে যায় এবং মারা যাওয়ার পর ওর মা কি হবে, খুবই রেগে যায়। আমি আসলে গল্পটা সংক্ষেপ করি, তোমাদের এত বিস্তারিত দরকার নেই, আমাদের আসলে এগুলো লাইন বাই লাইন পড়েছি, তো এই জন্য অনেক বিশাল স্টোরি, হাজার লাইনের স্টোরি, এত বড় দরকার নেই। তো কিছুদিন পরে দেখা যায় যে এই সেম ঘটনাগুলো আবার ঘটতেছে। কে ঘটাচ্ছে, গ্রেন্ডেলের মা প্রতিশোধ নিচ্ছে। তো গ্রেন্ডেলের মাকে মারার জন্য বিউলফ এক সময় কি করে, জাহাজের নিচে উঠে, বিউলফের মায়ের সাথে চলে যায় হচ্ছে সেই লেকের মধ্যে, যে প্রথমে তাকে তলোয়ার দিয়ে মারার চেষ্টা করে, দেখে যে বিউলফের মা অনেক শক্তিশালী, গায়ের উপর দিয়ে চাকু বেঁধানোই যায় না। তারপরেও একটা সময় হঠাৎ করে দেখে যে একটা ম্যাজিক্যাল সর্ড আছে ওই লেকেরই একটা পাশে পাথরের উপর সাজানো, সেটা দিয়ে মেরে ফেলে। আমি আরও সংক্ষেপ করি, কারণ এগুলো আমাদের এত বিস্তারিত এখন না জানলেও চলবে। তো এটা হচ্ছে তার দ্বিতীয় যুদ্ধ ছিল গ্রেন্ডেলের মায়ের সাথে। এরপরে হচ্ছে মহাকাব্য একটা বিরতি নেয়, নতুন করে যখন আবার মহাকাব্যের লাইন শুরু হয়, তখন দেখা যায় এপিকের লাইন শুরু হয়। তখন আমাদের স্টোরি দেখানো হয় যে বিউলফ তখন একজন বুড়ো রাজা, বিউলফ নিজেই এখন রাজা হয়ে গেছে। তো ওর রাজ্যে বেশ ভালোই চলছে। হঠাৎ করে একটা ফায়ার ব্রেথিং ড্রাগন, অর্থাৎ ওই ড্রাগনের মুখ দিয়ে আগুন বের হয়, এরকম একটা ড্রাগন এসে কি করে, বিউলফের রাজ্য আক্রমণ করতে শুরু করার ফলে বিউলফ নিজেই সেটার সাথে যুদ্ধ করতে যায়, এবং যুদ্ধে ফাইনালি ড্রাগনটাকে সে মেরে ফেলে। কিন্তু মারার সময় সে বড় ধরনের একটু আহত হয় আর কি। আহত হওয়ার সময় অন্যান্য রাজারা সব, ও তো ধরো 11 জন, বা আমার সঠিক মনে নেই সংখ্যাটা, 11 জন বা 13 জনকে নিয়ে বিউলফ যুদ্ধ করতে যাওয়ার পরে অন্যান্য সমস্ত ড্রাগন যখন ওকে ধরে ফেলছে বিউলফকে, তখন বিউলফের সাথে যারা ছিল সব পালায়ে যায়। তখন সে অনেক বড় বড় মোটিভেশনাল ডায়লগ দেয়, সোলাইমান শুকুরের মতো, কেউ কাছে আসে না, শুধু একজন আসে। কিন্তু ফাইনালি বিউলফ কি করে, ওই ড্রাগনটাকে মেরে ফেলে, কিন্তু নিজেও একটা বড় ধরনের ক্ষত পেয়ে কি হয়, মারা যায়। এখন এই যে স্টোরিটা বললাম তোমাদেরকে বিউলফের লাইফ, এই স্টোরিটা কিন্তু আসলে শুধু স্টোরির জন্য না, এখান থেকে আমাদের ইনফরমেশন জানতে হবে। এখন আমরা জানবো এটার স্টোরি এক লাইনে, এই 4টের স্টোরি আমরা 1 সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে জেনে নেব। সি ওয়ান্ডারার হচ্ছে দেখায়, সি ফেয়ারার হচ্ছে একটা লোক কি সমুদ্রে ভেসে বেড়াচ্ছে নৌকায় চড়ে, ওর কেউ আত্মীয় স্বজন নেই, এবং সে কি
সে জল মানে স্থলের উপর যারা থাকে তাদের যে কি সুখ শান্তি, তারা কত বন্ধু বান্ধব আছে, কিন্তু সে একা, এটা নিয়ে কষ্ট করছে। ওয়ান্ডারারও সেম। ওয়ান্ডারার হচ্ছে আগে একটা সময় সে এক রাজার আন্ডারে ছিল, কলোনিতে ছিল, কিন্তু তার রাজা হচ্ছে যুদ্ধে গিয়ে মরে গেছে। এখন তার আর কেউ নেতা নেই, ওর তো বাবা মা কেউ ছিল না, যুদ্ধে অনেকে মারা গেছে। তো রাজারা কি করতো, রাজারা তাদের সহচরদেরকে খুবই সাপোর্ট দিত নিজের সন্তানের মতো। তো ও বলতেছে যে আমার যদি আরো একজন এরকম রাজা থাকতো তাহলে তার পায়ের উপর মাথা রেখে আমি কাঁদতে পারতাম, এই সেই করে, মানে নিজের একাকিত্বের দুঃখ। ড্রিম অফ দ্য রুটসটা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে জিসাস ক্রাইস্টকে নিয়ে লেখা একটা গাছের স্বপ্ন, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না। এই তিনটে নিয়েই হচ্ছে আমাদের অ্যাংলো স্যাকসন পিরিয়ড। এবার তোমাদের প্রশ্ন আসে হচ্ছে হোয়াট পিকচার অফ অ্যাংলো স্যাকসন সোসাইটি ডু ইউ ফাইন্ড ইন বিওল্ফ অর এইগুলা, অথবা আনশেন্ট পোয়েট্রিতে, প্রাচীনকালের যে লেখালেখিগুলো আছে, কবিতা, সেই কবিতাগুলোতে তুমি আনশেন্ট হচ্ছে প্রাচীন সময়ের কি ধরনের ছবি পাও। এবার আমি একটু বর্ণনা করে বলে দেই। দেখো, আমি বিওল্ফের যে স্টোরিটা বললাম, এখান থেকে কিন্তু আনশেন্ট পিকচার আমরা পেয়ে যাই। আনশেন্ট হিস্ট্রিতে আমরা মানে বিওল্ফ কবিতার মধ্য দিয়ে, মহাকাব্যের মধ্য দিয়ে আমরা পাই হচ্ছে বিওল্ফের সময়টার ওইটা ছিল হচ্ছে প্রাচীন টিউটনিক বা জার্মানিক জাতির জীবনটা কেমন ছিল। এই মনস্টার, যুদ্ধ বিগ্রহ, যদি এগুলো ভুয়া কথা, কিন্তু আসলে বোঝাইছে হচ্ছে তাদেরকে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করতে হতো, সমুদ্রের বিরুদ্ধে লড়াই করতে হতো, ঝড় ঝাপটা, বিরূপ প্রতিক্রিয়া, প্রতিকূল পরিবেশের সাথে তাদেরকে কি করতে হতো, লড়াই করতে হতো। তো বিওল্ফ মহাকাব্যের মধ্যে এই ঘটনাগুলো খুবই রিয়েলিস্টিক না আসলে, মানে দেখানো হয়েছে খুবই একটু এক্সাজারেট করে, একটু বেশি করে। মনস্টার বলতে মনস্টার তো না, দেখা গেল আসলে প্রাচীনকালে কি বাঘ সিংহ হয়তো বা আক্রমণ করতো, সেগুলোকে একটু বাড়ায় দেখানো হতেই পারে। তো আরো দেখানো হয়েছে হচ্ছে তোমার তখনকার রাজারা কিভাবে হচ্ছে তাদের যে অন্যান্য সৈন্য সামর্থ্যতা আছে, থেন্স আছে, তারপর হচ্ছে তোমার লর্ডস আছে, অন্যান্য রাজার নাইটস আছে, সেই সমস্ত লোকদের সাথে রাজার কেমন সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। তারপর রানীদের সাথে বা মহিলাদের সাথে তারা কেমন আচরণ করতো, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা ওই সময়কার ঘটনা বলা হচ্ছে। রানীদের সাথে তাদের খুব একটা ভালো আচরণ ছিল না। বিওল্ফ যখন এসে বলে যে স্যার মহারাজ আমি হচ্ছে গ্রেন্ডেলকে মেরে ফেলবো, তখন বলে যে ঠিক আছে, তুমি মেরে ফেলতে পারলে আমার সবচেয়ে সুন্দরী বউ তোমাকে দিয়ে দেবো। এটা কোনো কথা হইলো? অর্থাৎ মেয়েদের তখন খুব একটা মূল্যায়ন করা হতো না। তারপর ওনার একটা বউ ছিল, ওয়াইফ ছিল। ওয়াইফের নাম খুবই লম্বা একটা বড় উচ্চারণ, আমার সঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, প্রশ্ন পড়ার সময় আমরা এটাকে ডিসকাস করব। তো সেই ওয়াইফ কি করতো জানো, মিড হলে সমস্ত লোকদেরকে মদ বিলি করতো। উনি ছিল হচ্ছে সার্ভেন্ট টাইপের ওয়াইফ, কুইন কিন্তু, ঠিক আছে। এই পিকচারগুলো আমরা পাই যে জার্মানিক টিউটন সোসাইটিতে কি মেয়েদের এতটা মূল্যায়ন ছিল না। রানীদের কিন্তু একটা রানী ছিল না, অনেক রানী ছিল রাজাদের। একজন রাজার অনেক রানী ছিল। ইভেন আমাদের এই যে কিং রদগার, উনি খুবই ভালো একজন রাজা, এই টেক্সটে দেখানো হয়েছে, কিন্তু তারপরে ওনার অনেক ওয়াইফ ছিল, অনেক মেয়েদের সাথে মেলামেশা করতো। এগুলো তাদের কাছে ছিল একেবারেই নর্মাল। তো রাজাদের সাথে কি অন্যান্য মানুষের যে সম্পর্ক সেটা দেখানো হয়েছে। তারপর আরেকটা জিনিস দেখানো হয়েছে, দেখো বিওল্ফ কিন্তু পুরো স্টোরি জুড়ে ওর কিন্তু হিরোইক ঘটনাগুলোকে দেখানো হয়েছে, বীরের মতো একজন ওয়ারিয়র, এটা দেখানো হয়েছে। অর্থাৎ কি ওই সময় প্রাচীন জার্মানিক পিপলসরা এই হিরোর মতো শক্তিশালী যে মানুষগুলো, তাদেরকে কি করতো, সবসময়ই সম্মান দিত বা তাদেরকেই হচ্ছে প্রশংসা করত। যারা ভীতু ছিল, কাওয়ার্ড ছিল, তাদেরকে তারা গুরুত্ব দিত না। এই হচ্ছে প্রাচীন জার্মানিক সোসাইটির আমরা যে পিকচার্সগুলো পাই। আর কি পিকচার্স পাই, জনগণের মধ্যে বা রাজাদের মধ্যে কি ধরনের সমস্যা ছিল, তারপর হচ্ছে মিড হলটা কিভাবে কি কারণে ব্যবহার করা হইতো, তারপর মহিলাদের সিচুয়েশন, এটা যদিও খারাপ ছিল, এটা এখানে খুব বেশি বিস্তারিত বর্ণনা করেনি। তোমরা বিওল্ফ যখন যদি লাইন বাই লাইন পড়ো তখন বুঝতে পারবে। তারপর তোমার সাধারণ জনগণরা রাজাদের প্রতি কি পরিমাণ অনুগত ছিল, এই সমস্ত বিষয়গুলোই। আচ্ছা, আর কোনো বিষয় অ্যাংলো স্যাক্সন এরা না, আর সেরকম নেই এখানে। আচ্ছা, তারপর তাদের হচ্ছে গুরুত্বপূর্ণ কি বলে কাজগুলোর মধ্যে কি কি ছিল, যেমন তাদের কাজগুলোর মধ্যে ছিল হচ্ছে সুইমিং, হান্টিং, হর্স রেসিং, সাঁতরানো, দৌড়াদৌড়ি না, মানে হর্স রেস করা, তারপর ড্রিঙ্কিং, শুধু মদ খাওয়া, ফিস্টিং মানে হচ্ছে রয়্যাল ফিস্ট বা রাজকীয়ভাবে খাওয়া দাওয়া করা, হকিং হচ্ছে তোমার আলিপ্লালাতে দেখবা হচ্ছে সিনবাদ, দ্য অ্যাডভেঞ্চার অফ সিনবাদ, ওখানে দেখবা যে একটা লোক এইভাবে সিনবাদের যে একটা মেয়ে সহচর থাকে, ওর হাতের উপর সবসময় একটা হক থাকে, বাজ পাখি আর কি। বাজ পাখিকে নিয়ে সে কি করে, বিভিন্ন জিনিস শিকার করে। তো এই বাজ পাখির সহযোগিতায় শিকার করাকে বলা হয় হকিং। তারা এই সমস্ত, অর্থাৎ তারা শুধু হিরোইক কাজকর্মগুলো করতো।
তো এই আমরা মনে হয় যেন আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ডের যেটুকু জানার দরকার আর কি, মূল বেসিক ইনফরমেশনসগুলো আমরা জেনে ফেললাম। তো ভিডিওসগুলো বড় হলে তোমাদের জন্য সুবিধা হয় নাকি ছোট হলে সুবিধা হয়, প্লিজ কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী চ্যাপ্টারে পরবর্তী ভিডিওতে দেখা হয়ে যাবে। ভালো থেকো আজকের মতো, আল্লাহ হাফিজ।